কবি ভাবসাধক বিজয় সরকার আধুনিককালের বিচ্ছেদী গানের প্রধান রূপকার। তার লেখা বিচ্ছেদী গান বাংলার মানুষ গ্রহণ করেছে আন্তরিকতার সঙ্গে। তার লেখা পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এইসব গান কে না জানে। আমরা বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধকদের ভিতরে তার গানের চর্চা কিভাবে হচ্ছে সেটার পরিচয়ের জন্য রওনা দিয়েছি পথে পথে। নিজের হাতে কবি বিজয় সরকারের সঙ্গীতের বাণী সুর বাংলাদেশের গ্রামগঞ্জে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তারই পরিচয় অন্বেষণের জন্য আমরা আজকে হাজির হয়েছি বিচার গানের বিখ্যাত শিল্পী নজরুল বয়াতির বাড়িতে। কেমন আছেন নজরুল ভাই? যে বিজয় সরকারের গান, আপনারা বিচার গানের আসরে কেন গান? বিজয় সরকারের গান গাইলে মানুষের মধ্যে আবেগের সৃষ্টি হয়, উৎফুল্লতা বাড়ে। শুধু তাই নয়, বেদনা ব্যথা যেগুলো থাকে সেই কথাগুলো বিজয় সরকারের সুর ছন্দের মাধ্যমে যখন তুলে ধরি আমরা, তখন মানুষ ক্রন্দন পায়, একে অপরের জড়িয়ে ধরে আলিঙ্গন করে, আত্মাটা শান্তি পায়। বিজয় সরকারের কোন গানগুলো আপনি করেন? বিজয় সরকারের বেশি গান গাই আমি আর কি দেখা পাবো যারা হারাই আছি জীবনে, আবার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, আবার তুমি মোর জীবনের সাধনা, তুমি প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তাও কি তুমি বন্ধু জানো না। আরেকটি গান আমি বেশি বেশি গাই, সেটা হলো আমার পীরে কেবলা শাহ সুফি আব্দুল হালিম বয়াতি। আমি তাকে হারিয়ে ফেলেছি, আমার মুর্শিদকে আমি হারিয়ে আমার মুর্শিদের কাছে সবসময় কান্নাকাটি করি আর বলি, পিছনে পড়ে যাই যদি দয়াল আমার সঙ্গে করে নিও, কোন দিনে খুলিবে তোমার নৌকা থায় আমারে কইও। বিজয় সরকারের এই সমস্ত গানগুলো আমরা বিচার গানের আসলে পরিবেশন করি। আমরা বিজয় সরকারের এই গানটা শুনতে পারি, যেটাকে আপনার মুর্শিদকে নজরে রেখে যে গানটা করেন। নৌকা আমারে তাই কইও, কত শত যাত্রী দিবা কিংবা রাত্রি, বেলা কি বেলা ধুলো খেলা করে কেটে গেছে জীবন আমার, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আরমুগ গ্রাম থেকে নজরুল বয়াতির কণ্ঠে বিজয় সরকারের গান শুনে আমরা এবার রওনা দিয়েছি বিজয় সরকারের জন্মভূমি নড়াইলের পথে। ওরে ভরা ভাদরের নদী, তুমি জাননি তার কথা, আমায় ঢেউয়ের হাতে তুলে দিয়ে আমার বন্ধু গেল কোথা, ও ভরা ভাদরের নদী, তুমি জাননি তার কথা। আপনি গাইলেন বিজয় সরকারের গান, সাক্ষাৎ হয়েছে বিজয় সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বিজয় সরকারকে আমি খুব কাছ থেকে দেখেছি, তার পাশে বসার সৌভাগ্য হয়েছে এবং আমি তাকে গান গেয়েও শুনিয়েছি। আমার মাথায় হাত রেখে উনি আশীর্বাদও করেছেন এবং বলেছিলেন যে আমার গান তোর কণ্ঠে মানাবে। বিজয় সরকারের এই গানগুলোর ভিতর দিয়ে বাংলাদেশের একটা পরিচয়, মানে গ্রামীণ মানুষের যে ধ্যান জ্ঞান, সঙ্গীত সাধনা চর্চা এবং একটা দৃষ্টিভঙ্গিগত খুব উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়। সেখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই। সেখানে সে জন্মসূত্রে
হিন্দু হলে পরে সে মুসলিম অনুষঙ্গের গান লিখছে এবং মুসলমানদের ভিতরে সেই গানটা অনেক বেশি জনপ্রিয় হ্যাঁ, এবং হ্যাঁ। অনেক বেশি শ্রদ্ধার পাত্র। নিশ্চয়ই সে নিশ্চয়ই যেভাবে পূজিত হচ্ছে হিন্দুদের ভিতরে, সে একইভাবে পূজিত হচ্ছে মুসলিমদের ভিতরে অবশ্যই। তো এখান থেকে তো বিজয় সরকার একটা আদর্শ নিয়ে আমাদের বাংলাদেশের একটা আবির্ভূত হয়েছে আমি মনে করি। বিজয় সরকার মানুষের কবি, মানবতার কবি, মানব ধর্মের কবি, ইসলামের কবিও না, উনি সনাতনের কবিও নয়। আমাদের খুব সৌভাগ্য যে আপনি বিজয় সরকারের একজন আশীর্বাদ পুষ্ট শিল্পী, জি, আপনার জি। সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে এবং আপনার কণ্ঠে বিজয় সরকারের জি। একটা গান আমরা শুনছি। তো গানের ফাঁকি অংশটা আমরা একটু শুনতে আগ্রহী। আমি সেদিন আপন মনে করি মধুর আলাপ বধুর সনে, মুখোমুখি সুখ আসনে কত সুখ দুঃখেরই কথা, কেন অল্পকালে সুখাইল আমার। নড়াইল শহর থেকে 3 কিলোমিটার দূরে শিল্পী বলদেব অধিকারীর বসবাস। আমরা যাচ্ছি তার কাছে। ও ভরা ভাদরের নদী, তুমি জানোনি তার কথা। আমরা এখন দাঁড়িয়েছি শিল্পী বলদেব অধিকারীর বাড়ির সামনে। বলদেব অধিকারী এমন একজন শিল্পী যিনি বিজয় সরকারের গানকে চিত্রায়ন করে চলেছেন গত 10 বছর ধরে তার রং তুলিতে, তার ক্যানভাসে। বলদেব দা, নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? এই যে আমার স্টুডিও, আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি। এই যে ধান ভান্নার দৃশ্য, এই যে হ্যাঁ। সরকারের অনেক গানে আছে। হ্যাঁ, ধান ভান্নার ধান ভান্নার আছে। গল্প। হ্যাঁ আবার বিজয় সরকার তো অসাম্প্রদায়িক লোক ছিলেন, হ্যাঁ 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 তো সবাইকে মিলন করার যে একটা প্রচেষ্টা ওনার ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সেটা আমার ভাবনা এরকম আনলাম যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, এক- তারা একটাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অনেকগুলো এই ঘুরে নাটক। কাটিয়ে আমাদের বাঙালি কালচার যেটা, হ্যাঁ, হ্যাঁ। বাঙালি সংস্কৃতি যেটা, সেটা নিয়েই আমরা খেলবো, আচ্ছা। সেটা নিয়েই আমাদের চর্চা চলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা সবাই মিলে একটা সুতা, তারপরে এসে বিভিন্ন নাটাই আলাদা হতে পারে কিন্তু গন্তব্য একই। যেখানে বিজয় সরকার কবিখোলা প্রতিষ্ঠা করেছিলেন কবি গানের আসরের জন্য, সেই কবিখোলার প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন টাবরা গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের বিজয় সরকারের অনুসারী এবং বিজয় সরকারের সতীর্থদের ভিতরে অনেকেই উপস্থিত আছেন। আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। তো এখানে যে বিজয় সরকার যে কবিখোলা স্থাপন করলেন, সেটা সম্পর্কে আমরা কিছু কথা জানতে চাই আপনাদের। এখানে তানার গুরুদেব ছিলেন মনোহর সরকার। সেই মনোহর সরকার সহ এখানে তিনি বহুদিন, মানে প্রতি বছরেই কবি গান করতেন। আর ওনার সহপাঠী ছিল এটা নিশিকান্ত সরকার। আচ্ছা। দুইজনে একত্রিত হয়েই কবি গান গাতেন। আচ্ছা, আমি একটা জায়গাটা একটু পরিষ্কার হতে চাই যে বিজয় সরকার তার গানের জন্য যে যে উপমা, উৎপ্রেক্ষা এবং যে বর্ণনা, সেগুলো কি আপনাদের সমসাময়িক জীবন থেকেই নিতেন, প্রকৃতি থেকেই নিতেন? প্রকৃতির থেকেই, পরিবেশ পরিমণ্ডল থেকে উনি নিছেন। এরপরে উনি সামাজিক, এই যে ওনার একটা বিল ডুংদি, এর যে একটা প্রকৃতি ছিল আজকে তা নেই। দেখেন আজকে শ্রাবণ মাস, এই ভরা ভাদর, একটা গান শুনেছেন, ভরা ভাদরের নদী জানুনি তার কথা, আমরা গত রাতে আমার শুনেছি। ঢেউয়ের হাতে তুলে দিয়ে আমার বন্ধু গেল কোথা, হ্যাঁ। অনেকবার শুনছি। হ্যাঁ। সেই ভরা ভাদরের যে দৃশ্য এইখানে সেটা উনি দেখেন। দেখছেন, উনি তা ওনার লিখনিতে তুলে ধরেছেন। আরেকটা বিষয় আমরা জানতে চাই, সেটা হলো সবসময় একটা শহরবাসীদের একটা ধারণা আছে যে এই গ্রামে যারা গান করে, গ্রামীণ সংস্কৃতিতে যারা গান করেছেন, চর্চা করেছেন, সাধনা করেছেন, আধ্যাত্মিকতার চর্চা করেছেন, যেমন বিজয় সরকার, তো এদের গানের জনপ্রিয়তা কি বাড়ছে না কমছে এখন? আমার তো মনে হয়, আমি আমার জ্ঞান বিবেক দিয়ে বুঝেছি যে অনেক অনেক বেড়েছে। বাড়ছে বই, কমছে না। এবং বিজয়ের অনুসারী ইন্ডিয়াতে দেখেছি, তারাও বিজয়ের উৎসব করছে, গান গাচ্ছে। আপনারা সবাই তো দেখছি এখানে বিজয় সাধক, মানে বিজয় সরকারের গান, বিজয় সরকারের কথা আমার আপনাদের সবার বাংলার মুখে কবি মুখে জসিমউদ্দিন অন্তরে। সাহেব হ্যাঁ, হ্যাঁ। যে ওই নকশিকাতার মাঠ হ্যাঁ, লিখছে, এটা একটা খুব অভিধান অসাধারণ। বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ। উনি মাত্র 4টে কলির ভিতরে তার সুন্দর ছবিটা ফুটিয়ে তুলেছে। নট অনলি তাই, হ্যাঁ। যেটা জসিমউদ্দিন সাহেব ভাবতে পারেন নাই, অকুরুণ দারুণ হ্যাঁ, বিধি। অপূর্ব দারুণ বিধিরে বিচার তোর কেমন, তোর বুঝি ভালোবাসার কেউ নাই রে এমন, তাইতে বুঝিস নাকি বিরহীর মন, কেন তাদের কান্না হাসি। এই যে অনুভূতিটা উনি বিজয় কাকে জাপটে ধরে জসিমউদ্দিন সাহেব বলছে, আমাকে তুমি শেষ করে দিচ্ছ, কবি আমাকে শেষ করে দিচ্ছ। বিজয় সরকার তো এখানে একটা দৃষ্টান্ত। হ্যাঁ, আমরা- দৃষ্টান্ত। তুমি যা লিখিছো,
আমি এটা ভাবতে পারি নাই যে যে বিধাতার উপরেও তুমি আমার কথাকে নিয়ে গেছো। আমাদের গ্রামে আমরা গুরু বাসর বলে একটা আসর করি প্রতি মঙ্গলবার, পাগল বিজয়েরই গান সেই আসরে অনুষ্ঠিত হয়। তাকেই স্মরণ মরণ করা হয়। তাকে গুরু হিসেবে বরণ করা হয়। তারই আলোকে তারই বাতাসে এই এলাকা শুধু এই এলাকাই না, সারা বাংলা এলেই বলতে হয়। সারা বাংলা ভারতের মানুষের মাটির কবি, মানুষের মানে মাটির মানুষের কবি পাগল বিজয় অন্যান্য কবিদের নয়, পাগল বিজয়ও বিশ্বের বুকে অবশ্যই থাকবেন, এটা আমার ধারণা। তারা বেঁধেছিল ঘর, কত সুখী মিশেছিল মিলন মঞ্চ, হঠাৎ আসিয়া এক বৈশাখী ঝড় রে, সে ঘর কোথায় নিয়ে গেল ভাসি সাজুর ব্যথায়। আজ শিক্ষা অনুরাগী বিজয় সরকারের শিক্ষা অনুরাগের স্বীকৃতি স্বরূপ দাঁড়িয়ে আছে এই বিদ্যালয়টি। এটি বিজয় সরকার 1941 সালে তার পিতার নামে প্রতিষ্ঠা করেন। নাম টাবরা নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করানো হয়। আর এই বিদ্যালয় মাঠে প্রতি বছর গ্রামবাসীরা বিজয় সরকারের তিরোধান দিবস উপলক্ষে আয়োজন করে স্মরণ উৎসবের বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় অনুসারী শিল্পীরা, বিজয়ের ভক্তরা উপস্থিত হয় এবং বিজয়ের সঙ্গীত সুধা পরিবেশন করে। কবি বিজয় সরকারের সঙ্গীত পরিচয়কে অন্বেষণ করতে করতে আজকে আমরা উপস্থিত হয়েছি একটি কবিগানের আসরে। আপনারা জানেন বিজয় সরকার মূলত কবিগানের শিল্পী। কবিগানের আরাধনার ভিতর দিয়েই তিনি তার সমগ্র জীবন পার করেছেন। 1926 সালে কবি বিজয় সরকার কবিগান প্রশিক্ষণের জন্য যান মনোহর সরকারের কাছে। 3 বছর গুরুর কাছে দীক্ষা নিয়ে সঙ্গীত পরিবেশনের জন্য অনুমতি পান কবিগান পরিবেশনের। 1929 সালে উনি পেশাগতভাবে কবিগানের দল গঠন করেন এবং তারপর থেকে আমৃত্যু কবিগান পরিবেশন করেছেন। কবিগানের শুরুতে থাকে সম্মিলিত বাদ্যবাদন, তারপরেই আসে ডাক, মালসি এবং সখী সংবাদ। দয়াল তোমার আসন সমবেত সুধী মন্ডলী, বিজয় দাদুর একটা কথা বিধবা বলতে চায়, উনি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছিলেন। উনি এমন একজন যেন পিপাসু মানুষ ছিলেন। ছোট একটি ছেলের কাছ থেকেও যদি কিছু শিক্ষণীয় থাকতো উনি সেটা গ্রহণ করতেন। আর এত বড় চমৎকার একটি মানুষ আজ আমাদের কাছ থেকে চলে গেছে। অনুরোধের গান পোষা পাখির গান। লোকে বলে কি জানেন, পোষা পাখির গান নাকি বিজয়বাবুর বউ মরার সময় লেগছে। তবে বিষয়টা তা নয়। উনি যখন আমারই ছোট মামা কালিদাস সরকার, রাজেন্দ্র সরকার বাগেরহাট থেকে গান গিয়ে যায়, আদাজুরি ভাড়ারি পার হয়ে যখন নৌকায় যাচ্ছিল তখন তিনি এই গানখানা লিখেছিলেন। বুঝতে পেরেছেন আমি করি বর্ণনা? তাই বলে এটা তার বউ মরা গান না, কিন্তু লোকে তো বলে বউ মরা গান। এই জন্য পোষা পাখির গান গাইতে আমার বড় ভয় হয়, যদি আমার কপালে তাই হয়। পোষা পাখি উড়ে উড়ে যাবে শেষে জোটের ভিতর দিয়ে অর্থাৎ সম্মিলিতভাবে দুই কবির মিলনের মাধ্যমে কবিগান সমাপ্তি হয়। বিজয় সরকারের গান ছড়িয়ে আছে এই বাংলায়।
বহু বাড়ি, বহু প্রান্তরে, পথে ঘাটে মাঠে সর্বস্তরের মানুষের কাছে বিজয় সরকারের গান। বিজয় সরকারের কেউ আছে শখের বশে শিল্পী, কেউ আছে পেশাজীবী শিল্পী, বিজয় সরকারের গান গেয়ে ফিরছেন, আবার কেউ আছে বিজয় সরকারের বায়াত নেওয়া শিল্পী। তেমনি একজন বায়াত নেওয়া দীক্ষিত শিল্পীর বাড়িতে আমরা হাজির হয়েছি। নাম মঙ্গলচন্দ্র রায়, আর গুরু সূত্রে দেওয়া নাম মনোজকান্তি রায়। আমরা তার সঙ্গে কথা বলবো আজকে। নমস্কার মনোজদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন তো? হ্যাঁ বসেন। হ্যাঁ। কার গান গাচ্ছেন? পাগল বিজয়ের গান। আচ্ছা, আমি একটু মাঝখানে বিশ্রাম দিলাম, আপনাকে একটু দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা আসলে বিজয় সম্পর্কে জানতে আসছি, তাই আপনার মুখোমুখি। আপনি তো বিজয় সরকারের দীক্ষিত শিল্পী। হ্যাঁ। কবে নাগাদ আপনি দীক্ষা নিয়েছিলেন বিজয় সরকারের কাছে? আমি একদিন স্বপ্ন যুগে দেখছি যে পাগল বিজয় একটা কাঠের বোঝা আমার মাথায় দিয়ে, ওনার হাতে একটা হারিকেন, সুড়ঙ্গ একটা পথ, চতুর্পাশে বন, আর একটা লাঠি হাতে, এক হাতে আমার ধরাইছে আর এক হাতে ওনার হাতে লাঠি। কাছে বাবা এই সুড়ঙ্গ পথ। আমি এই দেখছি, দেখতে দেখতে তখন আমি ওই রাত্রে ঘুমেছি মায়ের কোলেই থেকে, মাকে জড়ায় ধরেছি। তা মা বলে যে তুই এরকম জড়ায় ধরলি? তখন মাকে নিয়ে আমি ডুমদি গেলাম। ডুমদি অনেক ভক্তবৃন্দ বসে আছে, যশোর, খুলনা, ঢাকার। তা সকালবেলা গেছি, বেলা ডুবে যায় যায়, তখন বলতে যে বাবু যে জন্য আইসো সময় হলে হবে, এই কথাটা উনি বলে ফেললেন। তখন মা আর আমি ফিরে আসলাম। তা উনি আমার মনে হয় তখন থেকে বছর তিনেক পরে উনি নিজে উপযোগ হয়ে এসে বাড়ির ঢাল বেছে ওই মণ্ডপের কোনায় থেকে যে বাবু তোর সময় হয়েছে আয়। তা আমার কাকা অনিল বাবু ওনার ওই ঘরে বসে আমাকে কৃপা করেন। তখন বলো যে তোর নামটা আছে মনোজ, কিন্তু আপনার আসল নাম তো পৈতৃক নাম তো মঙ্গল। অক্ষরবিত রাখিছেন। গুরুদেবের এমনই কৃপা, তার মা বাবা একটু অসন্তুষ্ট হবে যাতে তা না হয়, আমি ওর ভিতর রেখেই। গুরু বিজয় সরকারের কাছ থেকে তো আপনি গানও শিখেছিলেন, তাই না? হ্যাঁ, শিখেছি। কোন কোন গানগুলো শিখেছিলেন? ও মন বাবু রে, তোর পথে চলার গান গিয়ে তোর এক তারাতে যে গান গাহে দিবান সে ওই রবি শশী তারাতে তোর এক তারাতে অন্তর দিয়ে যন্তরের সুরবাদ, গানের কথায় প্রাণের মায়া, তুই নয়ন ভরে কার, তুই ভেঙে দে তোর মায়া নদীর বাঁধ। ও মন বাবুল রে, ও মন বাবুল রে। এই গানে তো সীমাহীন আবেগ এবং সীমাহীন স্রষ্টার সঙ্গে একটা সম্পর্ক সূত্র, এবং সেখানে সব বাদ্যযন্ত্রকে পরিহার করে নিজের মনের সঙ্গে আবেগে সেই বাদ্য সুর সবকে একাকার করে দেওয়ার কথা বলা আছে। এর বাইরে আর কোন গান শিখেছিলেন? তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন বেঁধেছে, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। এই গানের ভিতরে কি আছে, কি দর্শন আছে? দর্শনটা আমার ক্ষুদ্র প্রাণে জাগে এইটা, যখন মাতৃ জঠরে থাকি তখন গুরুজনরা বলে যে মাতৃ জঠরে জীব যখন থাকে ঈশ্বরের কাছে থাকে একাকার হয়ে, তা ঈশ্বর ওখান থেকে আসতে চায় না। জীব বলে যে তোমার, ঈশ্বর বলে তোমার যেতে হবে, তা জীব বলছে যে আমি যাব না। তখন প্রভু বলছে স্রষ্টা যে তুমি না গেলে মাতৃহত্যার অপরাধী হবা, তোমার যেতে হবে। তখন জীব বলে প্রভু যাবো ঠিকই, তা তোমায় পাবো কি করে?
তাহলে আমি গুরুরূপে ঘুরে বেড়াবো, আমাকে চিনিস? তা আমার ওই সেই বেদনাটা মনে পড়ে, তো সেটা চলে আসি, তো এসে সংসারে পড়ে তার কথা ভুলে গেছি। তা এইটা যখন দেখি পাগল বিজয়ের গান, ওই কথাটা মনে পড়ে, তাকে হারা হয়ে গেছিলাম, তাই এই স্মৃতিটা আমার এই বেদনাটা বুকের ভিতরে এসে উপস্থিত হচ্ছে। বিজয় সরকারের এই যে সঙ্গীতের ভিতর দিয়ে আপনি যে জীবন দর্শন, যে স্রষ্টার সঙ্গে সৃষ্টির, অর্থাৎ আপনার মিলনের যে বাসনার যেটা জাগাচ্ছে, এটা কি সব মানুষকেই করে? এখন ষড়রিপু থাকে, তো সৎ একটা রিপু আছে, সে সবসময় সজাগ, কিন্তু তাকে তাড়না করে এই বাইরের রিপুতি ঢাকা চাপা দিয়ে রাখে, কিন্তু ওই মলারটা একদিনকে একদিন তার খুলে যায়, হয়তো তার শেষ সময় থাকে না। তা প্রত্যেকের ভিতরে এই দিব্য জ্ঞানটা তার আছে, আমি মনে করি তাই। এই বরিশালে একটা জায়গায় কবি গান গাইতে গেছি, সেখানে সরকারের বহু আয়োজন হয়, তা আমি ওনার পাশে শুই, অনাদিবাবু নিচে, তার নিচে শোয় নারায়ণবাবু। তো বারান্দাটা 1 বিঘা উঁচু, 8 তলা টিনের ঘর, ঘরের সামনে আছে 2টো বেল গাছ। তা যখন গান করে আমরা আসি, তখন আমারে বলছে যে মনোজ রে, ঘরে কেউ যেন ঢোকে না। তাই আমি বললাম, বাহ, দিনের বেলা এই প্রশ্ন কেন করছে, দিনের বেলা যে ঘরে কেউ যেন ঢোকে না? আমি তো কিছু জানি না, কিন্তু এমন 2টো ভক্ত যে খাটের তলায় পলায় রয়েছে, প্রমাণ পাচ্ছি তার পরে যে শুয়ে আছি, শুয়ে থাকলে গভীর রাত্রে উনি একটা আরাধনা করছে একটা গানের সুরে, সে গানের সুরটা আছে, অনেক দিনের এক অবিরহ রে, অনেক পুরানো এক কথা রে, আজ আমার মনে পড়ে গেছে, আমি এতদিন তারে ছেড়ে রে, আমার কেমন পরাণ বাসে, আজ আমার মনে পড়ে গেছে। উনি হাহু করে কাঁদছে, আবার লেপ কথা মুড়িতে বলছে, হে মালিক, তোমার দয়াতে এসেছি, তা তুমি আবার আমাকে কবে নেবে তোমার নৌকায় তুলে? এইভাবে কান্নাকাটি করছে, আরাধনা করছে, কিন্তু ওই পলায় থাকা যে ভক্ত 2টো হঠাৎ পা জড়ায় ধরছে হু হু করে, ওরা সহ্য করতে পারেনি বিরাহ। হ্যাঁ, তখন দাবিতে বলে যে, হারাম দাদা, তোকে আমি রাখছি শোয়াই কোনজনে, কি আমি বলেছিলাম দিনের বেলা যে কেউ যেন ঘরে ঢোকে না? আমি তো কথা জানি না। হ্যাঁ, এই দৃশ্যটা দেখেছি। আর ওই যে বেলগাছতে তো গুগু পাখি, ওরা সেই রাত্রে ওই বারান্দা দেখতে উঠে এই ঘরের দরজায় এরকম করছে, এরকম দেখছে, আমি নিজের সচক্ষে দেখছি। দিনের বেলা ওনাকে ধরে নিয়ে তুলতে হতো, আর রাত্রে ধরা যেত না, যে মানুষ চোখে দেখতো না, সে কি মানুষ? এই গ্রামটি বিজয় সরকারের জীবন ইতিহাসের একটি অংশ। এই গ্রামের এই স্থানে, এই মন্দির প্রাঙ্গণে 1926 সালে কবিয়াল মনোহর সরকার কবিগান পরিবেশন করছিলেন। সেই আসরে উপস্থিত ছিলেন বিজয় সরকার। তিনি তার গান শুনে মুগ্ধ হন, মুগ্ধ হয়ে মনোহর সরকারের কাছে কবিগান শিখতে আগ্রহ পোষণ করেন। তারপর বিজয় সরকার মনোহর সরকারের কাছে 3 বছর কবিগানের শিক্ষা নেন। তারপর থেকে নিয়মিতভাবে কবিগান সূচনা করেন। আর এই গ্রামটির পাশেই আছে একটি মহাশ্মশান, হাজরাতলা মহাশ্মশান। সেই মহাশ্মশানে নিয়মিতভাবে বিজয় সরকার তার সাধনা এবং উপাসনা করতেন। জয় গুরু, জয় গুরু। কেমন আছেন আরজ ভাই? আছি ভালো। আপনার সঙ্গে এখানে দেখা হবে? আমিও তো দেখা পেয়ে খুব খুশি হলাম। বিজয় কান্দে বসে বিজানে, একদিন ভাবি মনে, পাগল বিজয় কান্দে। গ্রামের সাধারণ মানুষের ভিতরে বিজয়ের সঙ্গীত, বিজয়ের চেতনা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তার প্রমাণ পায় আমরা চলতে পথে। আমাদের চলার পথের পাশ দিয়েই তেমনি একটি দৃশ্য আমরা অবলোকন করি। যা যা যা। মনের মাঝে ধনের বাটি, কন্যের উজ্জ্বল জীবন গড়ো, কন্যের উজ্জ্বল জীবন গড়ো, মন বিল্লালের আজান শুনে দিল কাবাতে নামাজ পড়ো, মন বিল্লালের আজান শুনে দিল কাবাতে নামাজ পড়ো। মন বিল্লাল, মনের মাঝে বড় মনই হচ্ছে বিল্লাল। বিল্লাল মনকে বানাবো, মনকে বিল্লাল বানিয়ে নিজের
কর্মের উজ্জ্বল জীবন গড়া। এখানে তো অদ্ভুত একটা ব্যাপার আছে, তাই না? যে বিজয় সরকার তার গানের ভিতর দিয়ে মানুষের জীবনের কর্মময়তাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। অধিকাংশ মানুষ যেখানে একটা ধারণা করে যে কর্মবিমুখ হয়ে সাধনায় নিমজ্জিত হয়ে যেতে হবে, প্রার্থনায় নিমগ্ন হতে হবে, বিজয় সরকার তার বিরুদ্ধে ছিলেন। উনি কর্মের ভিতর দিয়ে মানুষের জীবনের সাধনাকে ব্যক্ত করতে চেয়েছিলেন এই গানে। সুমধুর আরশ থেকে শোনে আমার আল্লাহ সুবহান, জিন ইনসান ফেরেশতা আদি, জিন ইনসান ফেরেশতা আদি ইবাদত পরায়ণে বড়। এই সেই কবি বিজয় সরকারের পূর্ণ জন্মভূমি নড়াইলের দুমদি গ্রাম। চারিদিকে বিস্তীর্ণ সবুজ আর বিস্তীর্ণ জলরাশির মাঝখানে এই গ্রামের অবস্থান। আমরা যাচ্ছি বিজয় সরকারের জন্মভিটায়। দুই দিনের দুনিয়ারে মুসাফির, ফিরে চলো ঘরে। দেখলাম সংসার মাঝে সকাল সাজে গো, দেখলাম সংসার মাঝে সকাল সাজে গো, কত সাজে সাজে নারী নরে রে মুসাফির। এনাকে পালায় মাপা কোনো মানুষের ই দিয়ে মাপা চলে না, বললেন। এনার আমি একদিন আসি, তা বলছি কি যে আমাকে, আমি বলছি বাবা গান তো এই যে শব্দ স্পর্শ রূপরাস গন্ধ বন্ধ হবে জানো, তো এই তো শব্দ যে দেখা যাচ্ছে। বলে বাবা রে, এই শব্দ নাকি? শব্দ আরো শব্দ আছে, রূপ দর্শন, দর্শন যে দেখতে পাচ্ছিস, কিন্তু এর দর্শন কাকে? উপরওয়ালার ছবি আছে, সে অন্তর্জগতে, সে খোঁজ নীতি যখন বুড়ো সে বৃন্দাবনে শ্যাম নাই, কিন্তু বৃন্দাবনে পড়েই আছে। এই যে বিজয় সরকারের তিরোধানের পরে যে বিজয় সরকারের গানের জনপ্রিয়তা আমরা শিল্পীদের কাছে শুনলাম যে অনেক বেড়েছে। তরুণ প্রজন্মের আগ্রহ কেমন? তরুণ শিল্পীদের মানে এখন দেখা যায় বিংশ শতাব্দীতে গেছে বলেন যে আরো আকৃষ্ট বেশি। আমাদের এখানে ভাটিয়ালি গানের রাজা বলা হয় তাকে। এখানে বিচ্ছেদী গানের অন্যতম প্রধান সুরকার গীতিকার উনি, ওনার কারণেই বিচ্ছেদী গানের প্রতিষ্ঠা হয়েছে। যত জনপ্রিয় বিচ্ছেদী গান আছে সবই ওনার লেখা। কবি গানেরও আধুনিকতার সংযোজন উনি করেছেন। আমরা মাঝে মাঝেই শুনি যে বিজয় সরকারের প্রায় কয়েক সহস্র গান আছে, কিন্তু গুনলে পারে 600-700 বেশি গান পাওয়া যায় না। আমাদের অনুমান যে বিজয় সরকার দুইবার খাতা হারিয়েছিলেন, একবার 71-এ, একবার 71-এর পরে, যখন একবার ওই বঙ্গ থেকে এই বঙ্গে আসছিলেন তখন ট্রেনের থেকে তার খাতা হারিয়ে যায়। সেটা বিজয় সরকারের জীবনে, আত্মজীবনীতে উনি বর্ণনা করেছেন। এই ক্ষতিগ্রস্ত হওয়ার বেদনার কথা বিজয় সরকার সারা জীবন ভুলতে পারেননি। আর এই বেদনার সঙ্গে তার গানের বেদনা, তার বিচ্ছেদী গানের মর্মবেদনা একাকার হয়ে মিশে আছে বলে আমরা অনুমান করি, ধারণা করতে পারি। আমরা তো জানি যে বিজয় সরকারের এই ঘর, বিজয় সরকারে বসতেন, বিজয় সরকার মানে শুয়েও থাকতেন এখানে, এখানে সঙ্গীতের আরাধনা হতো, বহু ভক্ত এখানে আসতেন এবং এই বারান্দাতে বসেই তাদের সঙ্গে কথা বলতেন, তাদেরকে গান শোনাতেন। বিজয় সরকারের একটা অসাধারণ গান আছে যে ওপারে তুমি এপারে আমি মাঝখানে এক সীমারেখা, এবং গানের ভিতরে একটা অদ্ভুত লাইন আছে যে পশু পাখি কীট পতঙ্গ তাদের নাই রে বঙ্গভঙ্গ, তারা এপার ওপার যেতে পারে, লাগে না পাসপোর্ট ভিসা। এই যে অসাধারণ গান যিনি লিখলেন, এই দুই বাংলার বিভাগ এবং দুই বাংলার মানুষের ভিতরে ঐক্য চেতনাকে একাকার করে দিলেন। ওনার ভিতরে তো আসলে এই ধরনের কোনো ইয়ে ছিল না, ওনার কাছে কোনো জাতি ভেদাভেদ ছিল না, সবাই সমান। গান কি কি বিষয়ে লেখা? প্রথমে থাকে আগমনী, আবাহনী গীতি যেটা, তারপর থাকে ভবানী বিষয়ক, দুর্গা কালী এই সম্বন্ধে। তারপরে হয় কবিগান। কবিগানটা নানা রকম হতে পারে, প্রাকৃতিক বিষয় নিয়ে, তারপরে সামাজিক বিষয় নিয়ে এসব কবিগান হতে পারে। আর সখী সমাজ যেটা শুধু ব্রজ তত্ত্ব, বৃন্দাবন তত্ত্ব, রাধাকৃষ্ণ বিষয়ে ওই বলা হয়। আর গোষ্ঠ গান ওই কৃষ্ণ গোচারণে যাচ্ছেন সেই সব গোষ্ঠ, বিচ্ছেদ, রাধা বিচ্ছেদ ইত্যাদি। প্রভাতী গান ভোরের সময় যেই ভোর হয়ে আসুন সেই ভোরের বর্ণন, প্রভাতের বর্ণন, তাই যে গান তৈরি আছে তাই গাইতে হয়।
তাই লোকে শুনে। আর সব প্রশ্ন উত্তরের আর প্রশ্ন উত্তর, যে প্রশ্নের গানগুলো আগে রচিত থাকে, যে সরকারের জবাব করবে উপস্থিত মতো জবাব করতে হবে। আরে আর কি ফিরে পাবো রে যারে হারাইছি জীবনে, আরে আর কি ফিরে পাবো রে যারে হারাইছি জীবনে। ও যদি সে আমারে ও দেখি কখন গো, ও তবে কি চিনবে সে মোর নয়নে তারে হারাইছি জীবনে। বাদল ভেজা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চান। বাবার শিষ্য প্রচুর আছে, তারা গাছের একটা ফল হলো, কলা হলো, গাইকে নতুন দুধ দিল বলে ওনার নামে এটা চিহ্নি করা আছে, নিয়ে আসতো তারা। আনার পরে হয়তো বাবা কলা খাতেন, দুধ খাতেন, দই খাতেন, একটু অ্যাসিড হতো, কিন্তু শেষ রাত্রির দিকে পায়খানা যেতেন। তা আমি কিন্তু আমাকে ডাকতেন, বাবা ওর দিকে একটু পায়খানা যাবো। এখন আমার কিন্তু শরীর গরম হয়ে যেত, ডেলি শেষ রাত্রি যদি ওইভাবে হতো। আমি মা রেখে বলতাম, মা যদি কালকে আপনি ওই দুধ কি দই কি কলা খাতে দেন, পায়খানা কিন্তু আপনি নিয়ে যাবেন। তা বাবা কিন্তু পালঙ্কর পরে শুয়ে আছে দালানারা, আমি বলতেছি বাইরে, কিন্তু ওখান থেকে কি করে শুনেছে। বাবা উঠেই তাহলে ডাকছে, এ কটা কটা, সে ওই পাশে ছিল, দৌড়ে এসেছিল, কি দাদু? বলে তোর জামা কাপড় যা আছে গুছা, আর আমার জামা কাপড় যা আছে গুছা, এই সংসার আমার হয়ে গেছে, আমার এই সংসার চাচ্ছে না, এখন আমার গান কমে আসতেছে। অমুক জায়গায় গান হলো, বাবা আমার 2000 টাকার দরকার, গেছে 2000 টাকা দিয়ে দিছি, কিন্তু এখন এই সংসারের তো নিচ্ছে, কিন্তু বুঝলেন এখন সেই পূর্বের কথা মনে পড়লে এখন অন্তরে ভালো লাগে। এখন বুঝতে পারছি সব ব্যাপার, কিন্তু তখন তো বুঝতাম না। পাখি উড়িয়ে যাবে সজনী ভাবি নাই আমায় ভুলবে কখন একদিন ভাবি নাই। তো পাখি সোনা লিখা চায়, বলতো কত কি আমার